হাতের তালু ঘামছে। তার অন্য হাতটা শক্ত করে ধরে রেখেছে বেগম। এই তো মাত্র কয়েক মিনিট আগে আইনি প্রক্রিয়ায় তাদের বিয়ের সব কাজকর্ম শেষ হয়েছে। কাবিন নামে বেগমের স্বাক্ষর হয়ে গেছে, বাকি আছে শুধু লিজার নামটা। কিন্তু গরমটা হাতে নিতেই অজানা আশঙ্কায় বুকটা ধুকধুক করছে। পাশে দাঁড়িয়ে আছে বেগমের ডাকা দুজন সাক্ষী ও তার সহকারী। সবকিছু এত দ্রুত ঘটেছে যে লিজার মাথার তাল হারিয়ে ফেলেছে। বেগম লিজার হাতটা আর শক্ত করে ধরলো, কণ্ঠে আশ্বাস। কিন্তু সেই আশ্বাসের আড়ালে একরাশ অধিকার। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, আমার উপর ভরসা রাখ, সবকিছু আমি সামলে নেব। কিছুক্ষণ পর সব আনুষ্ঠানিকতা শেষ হলে তারা কাজী অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা সবিন আর ইউজন তাদের দেখে তড়িঘড়ি করে নিজেদের গাড়িতে উঠে বসে পড়লো। মুখের উজ্জ্বলতা দেখেই বোঝা যায় কাজ সম্পূর্ণ হয়েছে। বেগমের সহকারীরাও বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে বসলো বেগম আর লিজা। ভেতর কেমন গুমোট একটা পরিবেশ। লিজার বুক ভার হয়ে আছে। এক পলকের মধ্যে সম্পর্কের সংজ্ঞাটা বদলে গেছে। আজ যে মাসটা তার সামনে বসে আছে সে এখন আইনিভাবে তার স্বামী। লিজার চোখ সোজা সামনের দিকে, তবুও সে বুঝতে পারছে বেগম তাকে কেমন করে যেন দেখছে। তার অস্বস্তি হলো। কম্পিত গলায় শুধালো, কিছু বলবেন? বেগম মৃদু হেসে উঠল, কারণ আজ লিজা অন্য দিনের মতো শেষে বেগম ভাই যোগ করেনি। মনে মনে সে সন্তুষ্ট হলো। সে একটু ঝুঁকে এলো লিজার দিকে। তোকে একবার জড়িয়ে ধরবো লিজা, ফিরিয়ে দিস না প্লিজ। যদিও ফিরিয়ে দেওয়ার অপশন নেই এখন। এখন তুই শুধু আমার। দলিলও আছে আমার কাছে, প্রমাণ চাইলে দেখাতে পারি। লিজা কি বলবে বুঝতে পারলো না। একদিকে অনুমতি চাওয়া, অন্যদিকে নিঃশর্ত অধিকার, সবকিছু একসাথে মাথার ভিতরে ঘুরছে। তাই সে চুপ থাকলো। এই নীরবতা কি সম্মতি ভেবে বেগম ধীর হাতে বাড়িয়ে তার বাহু জড়িয়ে ধরলো। লিজা হতভম্ব, নড়ার শক্তিটুকু নেই। বেগম তার কাঁধে মুখ গুজে দিল। হঠাৎ লিজা খেয়াল করলো বেগমের শরীর কাঁপছে। সে ধুকে কাছে। লিজা সম্পূর্ণ বেকুব বনে গেল। সে অপ্রচেতনে তার পিঠে হাত রাখলো। উদ্দীর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, বেগম ভাই কি হয়েছে আপনার? কাঁদছেন কেন বলুন না, আমি তো আপনার কথা শুনেছি। তাহলে? বেগম নাক টেনে বলল, তোকে ম্যাচিউর ভেবেছিলাম। নিজের বিয়ে করা স্বামীকে কেউ ভাই বলে ডাকে? স্টুপিড। আপনি পাগল হয়ে গেছেন নাকি? এমন করছেন কেন? পাগল হব কেন? আমি পাগল হলে তোকে কে ভালোবাসবে? তাহলে কাঁদছেন কেন? খুশিতে। এখন কি করবেন? বাসায় গিয়ে কি বলবেন সবাইকে যদি রেগে যায়? এখন কাউকে কিছু জানাবো না। আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। তোর পরীক্ষা শেষ হলে সবার মতো আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। সবাই সেটাই জানবে। আজকের ব্যাপারটা গোপন থাকবে। বেগম গাড়ি ঘোরালো বাড়ির দিকে। তারা সবে মূল গেট পেরিয়েছে। ঠিক তখনই পেছন থেকে বজ্র কণ্ঠে হুঙ্কার উঠল, বেগম। বেগম আর লিজা দুজনে একসাথে থমকে গেল। কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই চাকুক ঝাঁপিয়ে পড়ল বেগমের উপর। তার চোখে তখন রক্তিম আগুন, মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে। এই খাতে বেগমের শার্টের কলার চেপে ধরে গর্জে উঠল, তোর সাহস কি করে হয় এত বড় স্পর্ধা দেখানোর? আমি তোকে মেরেই ফেলবো আজ। তার হাত শক্ত মুঠি হয়ে উঠল। মনে হচ্ছিল এখনই এক খুশি বেগমের মুখে এসে পড়বে। বেগম কিছুই বলল না। চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, শুধু একটা দৃঢ়তার আত্মবিশ্বাস। লিজা পাশে দাঁড়িয়ে ভয়ে জমে আছে। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ অথচ শান্ত ডাক ভেসে এলো, নেতা সাহেব। ডাকটা শুনেই জাঙ্কুকের হাত থেমে গেল। মুখে কৃত্রিম একটা হাসি টেনে ধীরে ধীরে ঘুরে তাকালো। মাত্র 4 ফুট দূরে দাঁড়িয়ে আছে তে। চোখে কড়া দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। সবিন আগেই ফোন করে তেকে সব জানিয়েছে। তাই সে দ্রুত বাসায় ছুটে এসেছে। কিন্তু ঢোকার সাথে সাথে এই দৃশ্য চোখে পড়ে। জাঙ্কুক বেগমের বাহুতে হাত রেখে হাসি মুখে বলল, বিশ্বাস করো জানো, আমি কিছু করিনি। আমি তো কোলাকুলি করছিলাম। বেগম একদিকে আমার বড় ভাই আর একদিকে ভগ্নিপতি হয়েছে। আমি কি করে ওর গায়ে হাত তুলতে পারি বলো? আমি তো অভিনন্দন জানাচ্ছিলাম। তে ঠোঁট শক্ত করে কটমট করে তাকিয়ে রইল। জাঙ্কুক বুঝে গেল এই হাসি কাজে দেবে না। সে ধীরে ধীরে বেগমের কলার ছেড়ে দিল। কিন্তু তের চোখের দিকে ঠিকঠাক তাকানোর সাহস পেল না। মাথা একটু নিচু করে অপরাধী বাচ্চাদের মতো ঠোঁট পাউট করে আবার ছাড়লো। মুখটাকে বিভিন্ন ভঙ্গি করতে লাগলো। মনে পড়ে গেল গত রাতের কথা। প্রেয়সী তার গলা জড়িয়ে ধরেছিল। গলায়, কাঁধে, গালে ছোট ছোট অজস্র চুমু এঁকে দিচ্ছিল। সে অপ্রত্যাশিত ভালোবাসায় জাঙ্কুকের মনে সন্দেহ জেগেছিল। এখন সেই সন্দেহ আরো গাঢ় হলো। এই আল্লাহর বান্দিত স্বামীটাকে এত সহজে ধরা দেওয়ার মহিলা না। সে কথাটা চাপা রাখতে পারলো না। কি ব্যাপার তেরানি, কি মতলব আসছেন বলেন তো? আপনি তো এমন আল্লাহতে দেখানোর মানুষ না। হঠাৎ স্বামীর প্রতি এত ভালোবাসা?
তে তার বুকে মুখ লুকিয়ে নিল। আমি কি আপনাকে ভালোবাসি না? আপনার তাই মনে হয়? জাঙ্কুক তার সামনের চুলের গোছা সরিয়ে দিয়ে ধীরে বলল, না বাসেন, কিন্তু স্বামীর ডাকে এত সহজে ধরা দেওয়ার মানুষ তো আপনি না। কোনোদিন তো খুঁটি পালা জানলা দরজা ধরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খুঁট দিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আজ এত সহজে সাড়া দিলেন কিভাবে? কাহিনী কি? তে ঠোঁট ফুলিয়ে বলল, বলতে পারি, কিন্তু ওয়াদা করেন আপনি রাগ করবেন না। ওয়াদা? এভাবে না, সুন্দর করে ওয়াদা করেন। আচ্ছা, সুন্দর করে ওয়াদা। আরে কসম দিতে বলেছি, সত্যি সত্যি কসম। আচ্ছা, সত্যি সত্যি কসম। ধুর, বলবই না যান। সে উঠতে চাইতে জাঙ্কুক তার শাড়ির আঁচল টেনে নিল। ধীরে তার কাছে একটু উঁচু হয়ে তার অধরে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার চুমুর কসম, রাগ করবো না। রাগ করলে আর চুমু খেতে দিও না, দাও। তো একটু হেসে ফেললো, সত্যি তো? আর একটা খাবো? না না বলছি। জাঙ্কুক তাকে টেনে নিজের হাঁটুর উপর বসালো। এরপর তে আর দ্বিধা করলো না। লিজা আর বকুম ভাইয়ের বিয়ে নিয়ে আপনি আর কোনো ঝামেলা করবেন না প্লিজ। একবার ভাবুন তো, লিজাকে বকুম ভাই যতটা ভালোবাসে, আর কেউ কি ততটা পারবে? অন্য কোথাও বিয়ে দিলে লিজা কি সুখী হবে? না তো। আর জাঙ্কুক গম্ভীর গলায় বলল, আর কথায় কথায় বকুম ভাইয়ের গায়ে হাত তোলাটা আমার ভালো লাগে না। শত হলো বকুম আপনার বড়, আর আপনার একটা কমান। আপনি রেগে গেলে আপনাকে ভয় লাগে আমার। আর দিয়ে ভুরু কুচকে গেল। বুঝতে পারলো জাঙ্কুক ইচ্ছে করে এমন করছে। সে এবার আলতো করে গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনার কল্পনার সীমা ছাড়িয়ে আরো অধিকতর ভালোবাসি। জাঙ্কুক তাকে নিজের সাথে টেনে নিয়ে হেসে ফিসফিস করলো, এটা শুধুই বলা যেত না? শুধু শুধু কতগুলো শব্দের অপব্যয় হলো। এখন শব্দগুলো বদ্ধ দিলে কি হবে? আপনি আছেন তো, কিচ্ছু হবে না। আমি তো আপনার সর্বনাশের মূল কারণ, অথচ আপনি আমাকেই অজুহাত দিচ্ছেন। আপনি এত খারাপ কেন? আসেন খারাপের নমুনা দেখাই। তে হেসে সরে গেল। আপনি কিন্তু কসম দিয়েছেন, কসম ভুলবেন না। আজকের মতো সবসময় ডাকে সাড়া দিলে ভুলবো না। বজ্জাত বেটা। আমি বজ্জাত? তারা তো কি? আচ্ছা। তে মাথা নাড়লো। জাঙ্কুক এবার দুষ্টুমি করে তেকে সুসুই দিতে লাগলো। তে হাসতে হাসতে নুয়ে পড়লো। সেও পাল্টা সুসুই দিতে চাইলো, কিন্তু জাঙ্কুকের সাথে কি সে আর পারে? এই মধ্যরাতেও দুজনের দুষ্টুমিতে ঘর ভরে উঠলো হাসি আর কলরবে। এই মুহূর্তে সেই রাতের কথা মনে করে জাঙ্কুক একটু শব্দ করে হেসে উঠলো, কিন্তু তের চোখের দিকে তাকিয়ে তার হাসি চলে গেল। এক পায়ে গতি তে তার পাশ কাটিয়ে লিজার হাত ধরে টেনে ভিতরে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল তার মুখের উপর। জাঙ্কুক দরজায় কপাল ঠেকিয়ে অনুনয় করতে লাগলো। তার অবস্থা দেখে তার দুই পাণ্ডব মুখ টিপে হাসলো। বেগম এক ঝলক জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নেড়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রাতের আকাশ মেঘে আচ্ছন্ন, মৃদু বাতাস বইছে। বেগম ডিউটি শেষ করে বাসায় ঢুকতে দেখলো মূল দরজার সামনে সবাই জড়ো হয়ে আছে। হঠাৎ বুকে শুকনো একটা ব্যথা চিনচিন করে উঠলো। তবে কি তার আর লিজার বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছে? এই সন্দেহটা বুকের ভেতর পা খেতে নিশ্চিত হতে দ্রুত তাদের নিকটে এগিয়ে যায়। তার চাচা নিচে বসে আছে, মুখে বিরক্তির ছাপ। আরেন দাঁড়িয়ে আছেন তার বাবার পাশে, নিচু স্বরে কিছু বলছেন। জাঙ্কুক হাওয়ায় মিঠাইয়ের স্ট্যান্ড কাঁধে নিয়ে কাঁচের দেয়াল দিয়ে ভিতরে উকি ঝুঁকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। পাশে সাইলো, চোখে মুখে কৌতূহল আর অস্থিরতা। সে উৎসুক কণ্ঠে প্রশ্ন করলো, সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কথা শেষ হতে না হতেই তড়িঘড়ি করে এগিয়ে এসে ব্যাখ্যা দিতে শুরু করলো। ভাই কিভাবে ভিতরে ঢুকতে দিচ্ছে না, ভয়ানক রেগে আছে, কিন্তু কেন রেগে আছে জানি না। ওটা না হয় বুঝলাম, কিন্তু বাকিরা? এবার আরেন গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বলে উঠল, তোমার ছোট আম্মা 2বার কল করেছিল, আমি ব্যস্ত থাকা রিসিভ করতে পারিনি। এখন রেগে বলেছে আজকে বাইরে রাত কাটাতে। এটা কোনো রাগের কারণ হলো? বেগমের চোখ সরু হয়ে গেল, দৃষ্টি গিয়ে আটকালো তার চাচার উপর। সে তার বাবার দিকেও তাকালো। আর তুমি বাবা, তোমার বউ কি নিয়ে রেগে আছে? আমি তো কিছুই করিনি। তোর আম্মা ফোন দিয়ে বলে সবাই যখন বাইরে, আমি একা ভিতরে থাকলে নাকি খারাপ দেখায়, তাই আমাকেও আজ নাকি বাইরে রাত কাটাতে হবে। বল, এটা কোনো ন্যায় হলো? এই কথা বেগমের মাথা যেন বিস্ফোরণ ঘটে গেল। তার ইচ্ছে করছিল নিজের চোখ নিজে টেনে ছিঁড়ে ফেলতে। শত বাধা, গোপনীয়তা আর ঝুঁকি পেরিয়ে আজ কোনো রকমে বিয়েটা হয়েছে, আর আজ এই সবাই মিলে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সে ভেবেছিল আজকে লিজার সাথে একটু সময় কাটাবে, কিন্তু তার হলো কোথায়? সে জাঙ্কুকের দিকে তাকিয়ে তীর্যক কণ্ঠে বলল, দেখলে বাবা, কোনো কিছু না করো মাঝখান থেকে আমরা বাপ্পাটা ফেসে গেলাম। জাঙ্কুকের চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল, হাত দুটো ফিসফিস করছে। বেগমের নাক বরাবর 2-1টা ঘা বসাতে পারলে তার অন্তর শান্তি পেত, কিন্তু একটা কসমের শিকল তাকে আটকে রেখেছে। হঠাৎ মনে পড়তেই দরজা ধামধাম কয়েকটা লাথি মারল, কণ্ঠ ফাটিয়ে চিৎকার করে উঠল,
তে দরজা খুললো। আম্মা, আরে কেউ তো খোলো, এবার কিন্তু আমি সত্যি সত্যি খুব রেগে যাচ্ছি। তে তে দরজা খোলো বলছি, নাহলে কিন্তু থাপ্পাই চেহারার নকশা পাল্টাই দিব। ভেতরে তার আওয়াজ স্পষ্ট পৌঁছাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কোনো সাড়া দিল না। এবার সায়ন চুপ থাকতে পারলো না, সেও চেঁচিয়ে উঠলো, আমার তো বউটাও নাই, আমার বাইরে রাখছো কেন? আমার কি দোষ? বসে বসে মশার কামড় খাওয়া লাগতেছে। এই দুঃখে তো বনবাসে যেতে ইচ্ছে করছে। অবশ্য বনবাসে গেলে একটা সংসার করতে পারতাম। দূর, আমি জায়গা। সে চলে যাওয়ার জন্য ঘুরতে টুক করে দরজা খুলে গেল। লিজা, তে আর জেমিন একসাথে চেঁচিয়ে উঠলো, সারপ্রাইজ! মেয়ের বাড়ির সকল পুরুষ সদস্যরা একসাথে চমকে যায়। উপর থেকে ছড়িয়ে পড়ে রঙিন কাগজ। মুহূর্তে শুরু হয় এক হট্টগোল। রাত অনেকটা গড়িয়েছে। সারাদিনের ক্লান্তি আর বাড়ির উৎসব মুখর পরিবেশ কাটিয়ে নিজের রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়ল বগুম। বুকের ভিতর জমে থাকা ক্লান্তি, উত্তেজনা আর চাপ একসাথে চেপে ধরেছে তাকে। সে টান টান হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ঘরের নিরাপত্তায় নিজের নিঃশ্বাসের শব্দটাও কেমন অস্বস্তিকর লাগছে। তাদের বিয়ে ব্যাপারটা জাঙ্কুক আর তে ছাড়া বাড়ির বড়রা কেউ যায় না। বগুম ভেবেছিল জাঙ্কুক তাণ্ডব বাঁধাবে, বাড়ি মাথায় তুলবে, কিন্তু আশ্চর্যভাবে তে কিভাবে যেন সব সামনে নিল। পরিস্থিতি হাতের বাইরে যেতেই দিল না। বগুম মনে মনে স্থির করলো, সুযোগ পেলেই তেকে ধন্যবাদ জানাবে। শুধু ধন্যবাদ নয়, ক্ষমাও চেয়ে নেবে। একটা ভারী নিঃশ্বাস ছেড়ে সে এপাশ ওপাশ করতে লাগলো, তবুও ঘুম আসছে না। বুকের ভিতর কেমন যেন খালি খালি লাগছে। আজকের অনুভূতিটা একেবারেই নতুন। নতুন জীবন শুরু করেছে বলি এমন অচেনা অদ্ভুত অনুভূতি, নাকি এটা অন্য কিছু? সে নিজেকার সেই অনুভূতিটাকে দমিয়ে রাখতে পারলো না। হঠাৎ করে বুকের ভেতর এক তীব্র একটা তাগের জন্ম দিল। এই মুহূর্তে লিজাকে এক ঝলক দেখা ভীষণ প্রয়োজন। লিজা এত মানুষের ভিড়ে ভালো করে দেখতেও পারেনি তার সদ্য বিয়ে করা বউটাকে। যেই ভাবা সেই কাজ উঠে ধীর পায়ে লিজার রুমের সামনে এসে দাঁড়ালো। আশ্চর্য, এবার আর আগের মতো দ্বিধা কাজ করছে না। ভয় নেই, সংকোচ নেই, এক ধরনের অধিকার বোধ বুকের ভেতর শক্ত হয়ে বসে আছে। সে ঝট করে ভিতরে ঢুকে পড়লো। লিজা তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ বগুমকে এমন অসময়ে নিজের রুমে দেখে তার শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে গেল। বুকের ভিতর ধক করে উঠল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, বগুম ভাই। কিন্তু কথা শেষ করার সুযোগ পেল না। এক ঝটকায় বগুম তাকে টেনে নিজের বক্ষস্থলে এনে ফেলল। শক্ত করে জড়িয়ে ধরল, মাথাটা চেপে ধরল বুকের সাথে, যেন এই এক মুহূর্তের সব অস্থিরতা, সব ভয়, সব ক্লান্তি গেলে নিতে চায়। চোখ বন্ধ করে সে গভীর তৃপ্তি এক নিঃশ্বাস নিল। লিজা পুরোপুরি বেকুব বনে রইল। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। হতভম্ব চোখে তাকিয়ে রইল। শরীরটা কাঠ হয়ে গেছে, শ্বাস নিতে ভুলে গেছে মনে হয়। বগুম টের পেল, ঠোঁটের কোণে চাপা হাসি টেনে হিসিস করে বলল, কি হলো? নিঃশ্বাস নিচ্ছিস না কেন? আমাকে একা ফেলে রেখে মরার ধান্দা করছিস নাকি? নিঃশ্বাস ছাড় লিজা। এইবার লিজা ঘন ঘন এলোমেলো শ্বাস নিতে লাগলো। সবকিছু যেন তাল হারিয়ে ফেলছে, মাথা ঝিমঝিম করছে। বগুমের হাতের বাঁধন আরো শক্ত হলো। আমার তোকে প্রয়োজন লিজা, ভীষণ প্রয়োজন। কখন যে তুই আমার জন্য এতটা জরুরি হয়ে গেলি আমি নিজেও টের পেলাম না। একটু থেমে সে আবারও বলে উঠল, আজ একটা আবদার করবো লিজা। কম্পিত কণ্ঠে লিজা উত্তর দিল, কিসের আবদার? বেগম তার মাথাটা আলতো করে একটু তুলে ললাটে মৃদু নরম উষ্ঠজোড়া ছুঁয়ে দিল। একরাশ অধিকার নিয়ে বলল, আমার ধৈর্য শেষ চূড়ায় পৌঁছে গেছে। আমার সাথে আপোষ করে নিন আজ। এই মুহূর্ত লিজার জন্য সম্পূর্ণ নতুন, অচেনা। দম বন্ধ করা সে একেবারে এলোমেলো হয়ে গেল। লজ্জায় কান দুটো গরম হয়ে উঠল। সেই লজ্জা ঢাকতে সে মুখ করে দিল বগুমের বুকের মাঝখানে। বগুম তিতির হাসলো। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো তীর কণ্ঠ, লিজা, এই লিজা। লিজা বিদ্যুতের না ঝটকা মেরে দূরে ছিটকে সরে গেল। বগুমও কিছুটা অপ্রস্তুত হলো। দ্রুত লিজার গালে দু হাত রেখে ফিসফিস করে বলল, আমি দেখছি, তুই কিন্তু ঘুমিয়ে পড়িস না। আমি আবার আসবো কেমন? লিজা হ্যাঁ না কিছুই বলল না, শুধু লাজের ভারে দৃষ্টি নামিয়ে নিল। বগুম বেরিয়ে আসতেই তে স্তম্ভিত হয়ে গেল। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল লিজা এখন বিবাহিত। ইস, কি লজ্জার বিষয়। বগুম মনে মনে অনুতপ্ত হলো। এই সময় তের লিজার রুমে আসার তো কথা না। হয়তো জাঙ্কুকের মান অভিমান এখনো ভাঙেনি। তের একটু অস্বস্তি হলো এইভাবে বগুমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। সে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে নিল। ঠিক তখনই পেছন থেকে বগুমের গম্ভীর স্বর তাকে থামিয়ে দিল। তে, তোমাকে ধন্যবাদ জানানোর ছিল। উৎকণ্ঠা নিয়ে তে প্রশ্ন করলো, কেন? এই যে তুমি আমার আর লিজার বিষয়টা সামনে নিয়েছো, এমনকি আমার পাগল ভাইটাকেও। তে দৃষ্টি সরিয়ে নিল। নিজের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এটা আমার দায়িত্ব। তাছাড়া লিজা আমার বান্ধবী, আমার বোন। আপনি আমার বড় ভাইয়ের মতো।
এতটুকু তো করতেই পারি। বেগম একটু চেয়ে রইল তার নিষ্পাপ মুখটার দিকে। সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, যখন বড় ভাইয়ের চোখে দেখো তখন বড় ভাই মনে করে আমার সব অন্যায় মাফ করে দিও। আমি সত্যিই দুঃখিত। লিজাকে পাওয়ার লোভে আমি হিতাহিত বোধ শক্তি হারিয়ে ফেলেছিলাম। সেদিন যদি আমি তোমার ব্যাপারে ওদেরকে না বলতাম তাহলে হয়তো তোমার উপর এত বড় আক্রমণ হতো না। তীর ভুরুচোরা কুস্তি গেল। আক্রমণ? আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। ওরা কারা? তোমাকে জাঙ্কুক বলেনি কিছু? তীর ডানে বামে মাথা নাড়ালো। বেগম একটু দ্বিধা নিয়ে বলতে শুরু করলো, আমার মনে হয়েছিল জাঙ্কুক তোমাকে সব বলে দিয়েছে। আসলে নির্বাচনের আগে জাঙ্কুককে বাঁচাতে গিয়ে তোমার যে গুলি লেগেছিল, আসলে সেদিন তোমার উপর কথাটা শেষ করার আগেই বজ্রধ্বনির মতো ভেসে এলো জাঙ্কুকের কণ্ঠস্বর। তে দুজনেই চমকে উঠল। মুহূর্তের ভেতর বাতাসটা ভারী হয়ে গেল। বেগম অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়। জাঙ্কুক দ্রুত এসে তেকে নিজের দেহের আড়ালে টেনে বেগমের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। চোখে আগুন, কণ্ঠে শীতল কিন্তু ধারালো রুক্ষতা। ঘরে যাওতে তে তখন স্তব্ধ। কি ঘটছে তার মস্তিষ্ক যেন কিছুই ধরতে পারছে না। জাঙ্কুকের গলায় এবার গর্জন নামালো। দরজার শেষ সীমা ছুঁয়ে আমি রুমে যেতে বলেছি। তে একবার বললে কথা কানে যায় না। বেগম ছিল বলে তে আর কথা বাড়ল না। নিঃশব্দে বাধ্য মেয়ের মতো সেখান থেকে নিজেদের ঘরের দিকে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই যেন বাঁধ ভাঙলো জাঙ্কুকের। সে এক ছটকায় বেগমের কলার চেপে ধরলো। তার চোখ দুটো জ্বলছে, হিংস্র বেপরোয়া, ঠিক যেন শিকার সামনে পাওয়া বনো পশু। তাতে দাঁত চেপে বিষাক্ত সুরে বলে উঠল, আমি তোকে বলেছিলাম না আমার তীর কাছ থেকে দূরে থাকবি? তোর সাহস কী করে হয় ওর সাথে কথা বলার? একটু থেমে আরও নিচু স্বরে যোগ করলো, আমি তোকে এক বিন্দু বিশ্বাস করি না বেগম। নিজের স্বার্থের জন্য তুই আর কতটা নিচে নামবি? আর কত? বেগম ছটকা মেরে জাঙ্কুকের হাত সরিয়ে দিল। শার্টের গলা ঠিক করতে করতে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি তোকে আগেও বলেছি, এখন আবারও বলছি, সেদিন যেটা করেছি ভুল করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি তখন বুঝতে পারিনি। জাঙ্কুক এক পা এগিয়ে এলো, তর্জনী তুলে চোখে চোখ রেখে কণ্ঠে জমে থাকা আগুন নিয়ে বলল, তুই যেটা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। সেদিন যদি ওটা রাবার বুলেট না হয়ে থার্ড বুলেট হতো তাহলে তীর কি হতো তোর কোনো ধারণা আছে? কণ্ঠ আরও ভারী হয়ে উঠল। আমাকে যদি কেউ না বলতো তাহলে আমি জানতেই পারতাম না তুই যে মাতব্বরের সাথে হাত মিলিয়েছিস আমাকে ধ্বংস করতে। দেখি কেন বেছে নিলি? হ্যাঁ, তুই ভুল বুঝছিস জাঙ্কুক, আমি মাতব্বরের সাথে হাত মিলাইনি। মাতব্বর নিজেই আমার চেম্বারে এসেছিল। কোনো না কোনোভাবে সে জেনে গেছে আমার আর তোর ছোটোবেলা থেকে বনিবনা নেই। সে তোর দুর্বলতা জানতে চেয়েছিল, যেটা আমারও জানার প্রয়োজন ছিল। আমি তোর আর এই সম্পর্কটা নিয়ে দ্বিধায় ছিলাম, নিশ্চিত হতে চেয়েছিলাম, তাই মাতব্বরকে তোদের ব্যাপারে বলি, শুধু তোর রিয়াকশনটা দেখার জন্য। জাঙ্কুকের চোখ আরও কঠিন হয়ে উঠল। বেগম বলতে লাগলো, আর আমি শিওর হলাম তোর জীবনে তে কতটা প্রভাব ফেলে। আমি তোকে জব্দ করতে চেয়েছিলাম শুধু লিজার জন্য। আমি যদি অপরাধী হই, তুই একদিক থেকে সমান অপরাধী। তুই যদি শুরুতেই লিজা আর আমার সম্পর্কটা মেনে নিতি তাহলে আমাকে এসব করতে হতো না। জাঙ্কুক এবার ঠান্ডা গলায় হুঙ্কার ছাড়লো, খোদার কসম বেগম, আমি যদি তেকে কসম না দিতাম তাহলে তোর কি হাল করতাম আমি নিজেও জানি না। সেদিন শাহবাগ চত্বরের নির্বাচনের কোলাহল আর ভিড়ের মাঝে লিজা আর তের উপস্থিতি মোটেও আসামিক ছিল না। সেটা ছিল বেগমার মাতব্বরের পরিকল্পিত চাল। গুলিটা সেদিন জাঙ্কুকের জন্য না, সরাসরি নিশানা করা হয়েছিল তেকে। বেচারি তে ভেবেছিল গুলিটা জাঙ্কুকের দিকে ছোড়া হয়েছে, তাকে বাঁচাতে গিয়ে নিজে ঝাঁপিয়ে পড়ে সামনে। হয়তো একটুখানি ভুল বোঝাবুঝি সেদিন তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। জাঙ্কুক যখন জানতে পেরেছে ড্রাইভারও এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তখন সে ড্রাইভারকে এমনভাবে শাস্তা করেছে যে সে নিজেও নিজের ছায়াকে ভয় পায়। সেদিনই চাকরি থেকে বের করে দিয়ে নতুন ড্রাইভার রেখেছে। এই ঘটনার কিছুই সে পরিবারকে কাউকে কিছু জানায়নি, এমনকি দেখেও না, কারণ সে জানে সবাই বেগমকে সরল আর নির্দোষ চোখে দেখে। সেটা ভেঙে গেলে ভয়ঙ্কর তিক্ততা জন্ম নেবে, কষ্ট পাবে, বিশেষ করে চাচি আম্মা আর লিজা, তাদের দুজনেরই প্রিয় বেগম। জাঙ্কুক সেটা চায় না, সে চায় না কেউ কষ্ট পাক। যদিও তার নিজের কর্মকাণ্ডে সবাই বিরক্ত, কিন্তু বেগম তাদের কাছে আলাদা, সেখানে কোনো আস্পরক সেটা কোনোভাবেই চায় না সে। তবু সততা সত্যই বেগম তাকে জব্দ করতে আর নিজেকে পেতে এই নোংরা খেলায় নেমেছিল। এটা ঘোর অন্যায়, নির্মম অন্যায়। তার সবচেয়ে দুর্বল জায়গাটা আঘাত করেছে, আর এই অপরাধের জন্য জাঙ্কুক বেগমকে ক্ষমা করবে না, কখনোই না। এসব ভাবতে ভাবতে পাহাড় সম রাগ নিয়ে নিজের ঘরে ঢুকলো জাঙ্কুক। ঢুকেই থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে তে, দুই হাত বুকে ভাঁজ করা,
ঠোঁট জোড়া শক্ত করে চেপে ধরা, চোখে মুখে স্পষ্ট অভিমান। তবে সেটা জাঙ্কুকের আগুন সময়ের আগের তুলনায় কিছুই নয়। জাঙ্কুক এক মুহূর্ত সময় নিল না, ছট করে তার বাহু শক্ত করে চেপে ধরল। কণ্ঠের রুক্ষতা, সাথে দখলদার অধিকার। এই আল্লাহর বান্দি, এই বকুমের সাথে এত কথা কিসের? হ্যাঁ, এত ঘেঁষাঘেঁষি করার সাহস কি দিয়েছে তোমাকে? কতবার বলেছি বকুমের আশেপাশে যাবে না, কতবার। বকুম আমার বড় ভাইয়ের মতো, ভাসুর হয় আমার। জাঙ্কুক এক কদম কাছে এসে গলার স্বর নামালো। এই নরম স্বরের আড়ালে লুকিয়ে থাকলো সবচেয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি। তোমার ভাসুর হোক আর শ্বশুর হোক, সবাই তোমার জন্য পরপুরুষ। আমি এই দুজনের আশেপাশেও যেন তোকে না দেখি, এই কথাটা ভালো করে মাথার ভেতর গেঁথে নে। বিয়ের বুকের ভেতর জমে থাকা রাগ আর ক্ষোভ ধরে রাখা গেল না। সে ধপ করে সোফায় বসে পড়ল, চোখ জ্বালা করছে, গলা ধরে আসছে। জাঙ্কুক বুঝলো ভীষণ অভিমান করেছে তার প্রেয়সী, কিন্তু তাতেও তার সিদ্ধান্ত বদলানোর কোনো উপায় নেই। সে কখনোই তার প্রেয়সীকে অন্য কারোর সাথে ভাগ করবে না, নিজের বাপের সাথেও না। কিছুটা গম্ভীর হয়ে রাখলো, এখন আবার গাল ফুলিয়ে বসে আছো কেন? অনেক রাত হয়েছে, এদিকে আসো, আমি ঘুমাবো। তেজ হট করে দাঁড়িয়ে পড়লো, কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ। আমি আপনার সাথে ঘুমাবো না, আপনি এখানেই থাকেন, আমি আজ আম্মার সাথে ঘুমাবো। এই কথা বলে সে দরজার দিকে পা বাড়াতেই জাঙ্কুক দরজা কণ্ঠের ন্যায় হুঙ্কার ছাড়লো। এক পা দরজার বাইরে দিয়ে দেখ, জানো ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। আহ্লাদ পেয়ে মাথায় উঠে যাচ্ছিস একদম, বজ্জাত বেডি। তুই ঠোঁট কামড়ে বাঁধো মেয়ের মতো, আবার আগের জায়গায় গিয়ে বসলো। ঘরটা নিস্তব্ধ, ভালোবাসা আর দখলদারিত্বের সংঘর্ষে বাতাস ভারী হয়ে রইল। সময় তার নিজস্ব স্রোতে গড়িয়ে যায় নিঃশব্দে, হৃদয় ভঙ্গিতে। স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে কেটে গেল বেশ কয়েকটা দিন। রোজই ঘুমোচ্ছিল, তখনই তার ফোনে কল আসলো। সে কলটা রিসিভ করতে ওপাশ থেকে সবিনের কণ্ঠ ভেসে এলো, চলেন বিয়ে করি। সকাল সকাল রোজের মেজাজটা এমনিতেই টকবক করে ফুটছিল, তার উপর এই কল যেন আগুনে ঘি ঢাললো। আজব, বিয়ে ছাড়া দুনিয়ায় আর কোনো শব্দ নেই নাকি? কথায় কথায় বিয়ে বিয়ে, বিয়ে কি ডাল ভাত নাকি? মাঝি আমিও বিয়ে করতে চাই, তাই বলে এমন কথা নেই, বার্তা নেই। বাবু একখান হাফ টিকিট। রাগে নিজেই বকবক করতে করতে রেডি হতে লাগলো। তার মায়ের কান এড়িয়ে গেল না এই বকবকানি। পাশের ঘর থেকে এসে তিনি উকি দিয়ে বলেন, কি রে, সকাল সকাল কার সঙ্গে কথা বলছিস এমন করে? কপাল আম্মা কপাল, আমার কপালের সাথেই কথা বলছি। বুড়ো হয়ে যাচ্ছি, আর তোমরা এখন আমার বিয়ে দিতে পারছো না। আমি কি সারা জীবন এমনই থাকবো? বিয়ে শাদী দিবা না? মায়ের সাথে বকবক করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। মেয়ে কাঁধে নিয়ে শাড়ির আঁচল সামলাতে সামলাতে গজগজ করতে করতে বাসা থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই সামনে চোখে পড়লো সবিন, সবুজ রঙের পাঞ্জাবি, হাতা গোটানো, চোখে কালো চশমা, সব মিলিয়ে মাশাআল্লাহ একদম কাঁচা পাকা পেয়ারার মতো লাগছে। ভাবতেই রোজের হাসি পেয়ে গেল। সেই হাসি চোখ এড়ালো না সবিনের। সে বলে উঠল, আপনি হাসছেন কেন? আমাকে দেখে কি জোগাড় মনে হয়? বাহ, আপনি তো বেশ বুদ্ধিমান। কি করে বুঝলেন আমার মনের খবর? আমি বুঝবো না তো কে বুঝবে? আপনাকে বিয়ে করব আর আপনার মনের খবর জানবো না, তা কি হয়? আপনার কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? আর এখানে কেন এসেছেন? কেউ দেখে ফেললে আব্বুকে বলে দিবে, তখন কি হবে? কি আর হবে, বিয়ে হয়ে যাবে। আপনি কেন এসেছেন? বিয়ে করতে। চলেন বিয়ে করি। শুধু বিয়ে বিয়ে বিয়ে, সমস্যাটা কি আপনার? সমস্যা? সমস্যা তো অনেক। ঘুমাইলে চোখে কিছু দেখি না, চোখ খুললে সরিষার বাগান দেখি। খাইলে খিদা লাগে না, মাথা ঝিমঝিম করে, আর বড় বড় রোগ আছে। তো ডাক্তার দেখান। দেখাইছি, ডাক্তার বলছে বিয়ে করতে। বিয়ে করলে চোখে ভালো দেখবেন? হ্যাঁ চলেন বিয়ে করি। বেহায়া বদমাস নির্লজ্জ লোক একটা। নির্লজ্জ না হলে বিয়ে করবো কিভাবে? রোজি আর কোনো উত্তর খুঁজে পেল না। তাতে দাঁত চেপে সামনে একটা ফাঁকা রিক্সা পেয়ে ছট করে উঠে পড়লো। সবিন যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সেটা বেঁধে যাক, এই মুহূর্তে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে এক সেকেন্ড দেরি না করে রোজের পাশে বসে পড়লো। রোজ একটু সরে বসলো, তবু কিছু বললো না। একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতর খেলা করতে লাগলো। তারও পিছনেতে পারে কেউ, তার জন্য কেউ পাগলামি করছে। এটা ভেবে বেশ ভালোই লাগছে তার। ঠোঁটের কোনো অজান্তে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সবাই সেটা লক্ষ্য করলো। এবার তার মুখের হাসির রেশে দেখা গেল। এইদিকে মীর হাউস, আজ আলোয় মোড়া এক রাজকীয় প্রাসাদ। বাগান থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত প্রতিটি ইঞ্চি ঝলমলে উৎসবের সূর্যের মতো বিছিয়ে দিয়েছে। পুরো বাড়িটা লোকালয়ে ঢেউয়ে কাঁপছে। নিরাপত্তার দিকেও কোনো ঘাটতি রাখেনি। আর স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গার্ড মোতায়েন করা হয়েছে চারপাশে। মেয়ে বাড়ির দুই পুত্র এবং এক কন্যা একসাথে বিয়ে, এমন উপলক্ষে এলাকা গমগম করছে। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, অথচ
তে এখনো গাল ফুলিয়ে বসে আছে এক কোণে। কারণ একটাই, জাঙ্কুক তার সাজ নষ্ট করে দিয়েছে। কত যত্ন করে পার্লারের লোক এসে নিখুঁত পরিমিত সাজে সাজিয়ে দিয়ে গেছে। সবই জাঙ্কুকের হাতে লেপটে গেছে। তার যুক্তি অনুযায়ী এত সাজের কি দরকার? তার প্রেয়সী এমনিতেই সুন্দর, তার উপর বেশি সাজে নাকি তার প্রেয়সীকে চিনতেই পারে না। এই আজব যুক্তির কোনো মানে তে খুঁজে পায় না। সে এখন জেদ ধরে বসে আছে, বিয়ে করবে না। তার বান্ধবীরা তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তের এক কথা, সে কিছুতেই স্টেজে যাবে না। এদিকে কোনাদের জন্য অপেক্ষা করছে গোটা আয়োজন। শেষমেশ জিন অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এলো। চোখে মুখে হালকা শ্বাস, পরিমিত অলংকার। এই বিশাল ভিড়ের মাঝে তাকেই সবচেয়ে সাধারণ লাগছে। তাকে সবাই ভারী সাজে সজ্জিত, ঝলমলে, চাকচক্য। লিজাতে পাশাপাশি বসে, তাদের দুপাশে এসে বসেছে বেগম আর জাঙ্কুক। একে একে বড় এসে হলুদ ছুঁয়ে দিচ্ছেন। আশীর্বাদের হলুদে ভরে উঠেছে চারপাশ। কিন্তু জাঙ্কুক ধীরে ধীরে অধৈর্য হয়ে উঠছে। হলুদ লেগে তার মুখ কেমন কিটকিট করছে। লোক চোখের আড়ালে সে দিয়ে শাড়ির আঁচল টেনে নিজের গায়ের হলুদ মুছে নিল। যেন শান্তি ফিরে পেল। মুখে স্বস্তির হাসি নিয়ে তাকাতি দেখে তে কটমট করে তাকিয়ে আছে। মুহূর্তেই তার হাসি মিলিয়ে গেল। বিড়বিড় করে বলল, এই রে, সেরেছে। আপনি এটা কেন করলেন? রাগে কাঁপা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল তে। জাঙ্কুক চারপাশে একবার তাকালো। চারদিকে বড় বড় নেতা, মন্ত্রী, গুরুত্বপূর্ণ মানুষজন। এই ভিড়ের মাঝে সে কিভাবে সামলাবে তার প্রেয়সীকে? ছোট ঘটনা বড় শিরোনাম হয়ে যেতে পারে। নরম গলা করে বলল, জানো, বিশ্বাস করো, আমার গালটা জ্বলছিল। তো টিস্যু ছিল না? আপনার রুমালও তো আছে। তীর কানের কাছে ঝুঁকে হিস করে বলল জাঙ্কুক, বউয়ের আসলে মুখ মোছাতে যে শান্তি থাকে, সেটা টিস্যু কিংবা রুমালে থাকে না। অদ্ভুতভাবে কথাটা দিয়ে ভালো লেগে গেল। সে আর কিছু বলল না। আর বললি বা কি হবে? জাঙ্কুক তো জাঙ্কুকই, জন্মগত ঘাট তেরা। শুনেছে জন্মের সময় নাকি মাথার বদলে আগে পা বের হয়েছিল। ডাক্তারেরা নাকি হিমশিম খেয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে সে তেরামি শুধু রূপ বদলিয়েছে, কমেনি। সবাই যখন হাসি উল্লাসে মেতে উঠেছিল, তখনই কান্নার শব্দ ভেসে এলো। সাওয়ানের বুকটা কেমন ধুপ করে উঠল। ঘরের দরজাটা খানিকটা ফাঁকা। কতহল অস্বস্তি মিলিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জাঙ্কুকের রুমে এখন কে? জাঙ্কুক আর তে তো দুজনেই স্টেজে, তাহলে তাদের ঘরে কাছে কে? দরজা ঠেলে ভিতরে পা রাখতেই চোখে ধরা পড়লো একেবারে অপ্রত্যাশিত দৃশ্য। জেনি মেঝেতে বসে আছে, দুটো হাঁটুর ভাঁজে চিবুক ঠেকানো, কাঁধ দুটো কাঁপছে। জেনি, তুই এখানে? সায়নাকে দেখা মাত্রই জেনি চোখ ধরে পড়ে যাওয়ার মতো চমকে উঠল। ধরপড়িয়ে উঠে হাতের উল্টো পিঠে তাড়াহুড়ো করে চোখ মুছে নিল। তুই কাঁদছিলি? সায়নার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। কেন, কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে, কিছু করেছে? কই কই কাঁদছিলাম। জেনির কণ্ঠে ভাঙা কাঁচের মতো ভঙ্গুরতা। কথাটা বলে সে মুখ ঘুরিয়ে নিল। সায়না এক পা এগিয়ে এলো। তার বুকের ভেতর অজানা আশঙ্কা দানা বাঁধছে। আমি স্পষ্ট শুনেছি তুই কাঁদছিলি। কেন কাঁদছিলি বল? তোকে কেউ কিছু বলেছে? খারাপ কিছু করেছে? আমাকে বল। জেনি ধীরে ধীরে তার দিকে তাকালো। নাক টেনে গলা পরিষ্কার করার বৃথা চেষ্টা করে বলল, বাবা আর আমার ডিভোর্স হয়ে গেছে। হোয়াট? শব্দটা বেরোলো অবিশ্বাসের ন্যায়। জেনি মাথা নিচু করে ফেললো, ঠোঁট শক্ত করে চেপে ধরলো, যেন ভিতরে তীব্র যন্ত্রণাটা বাইরে বেরিয়ে না আসে। এই চরম সত্যিটা সে জেনেছে মাত্র গত সপ্তাহে। এতদিন মা বাবা দুজনেই বিষয়টা তার কাছ থেকে লুকিয়ে এসেছে। হঠাৎ করে তার সামনে ভেঙে পড়েছে একটা গোটা পৃথিবী। জেনি মাঝে মাঝে ভাবে তার জীবনে সুখের কোনো স্থায়ী ঠিকানা নেই। একটা পর একটা দুঃখ আসে, তাকে নিঃশেষ করে দিচ্ছে। আজ আবার সেই দুঃখের উপর নতুন আঘাত। যাকে সে নিঃশব্দে একতরফা ভালোবেসে এসেছে, তার বিয়ের আয়োজন চোখের সামনে দেখতে হচ্ছে। এর চেয়ে তো ভালো ছিল সে নীলা বিষ পান করে শেষ হয়ে যেত। সায়না জিজ্ঞাসা করলো, এসব কবে হলো? আমরা তো কিছুই শুনিনি। তোর বাবা আর আঙ্কেল সব জানে, শুধু আমি জানতাম না। কি বোকা আমি। জেনে নিঃশ্বাস ছাড়লো, নিজের উপর নিজেই বিদ্রুপময় হাসলো সে। পর মুহূর্তে আবার সে হু হু করে কেঁদে উঠলো। সায়না ভাবলো সে হয়তো মা বাবার বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছে, কিন্তু জেনির ভিতরে জমে থাকা নিজের যন্ত্রণার অতল গভীরতা সে বুঝতে পারলো না। অপ্রস্তুত ভাবে তাকে শান্ত করার চেষ্টা করলো। তার অস্বাভাবিক অবস্থা দেখে শেষে নিজের মায়ের কাছে নিয়ে গেল। অন্যদিকে এই পুরো দৃশ্যটাই ধরা পড়েছে জাঙ্কুকের চোখে। হলুদের কারণে গালে অস্বস্তিকর জ্বালা ধরেছিল তার। ভেবেছিল একটু রোজ ওয়াটার লাগালে হয়তো জ্বালা কমবে, সেই ভাবনা নিয়ে এদিকে আসা। কিন্তু এসে জেনির অবস্থা দেখে তার বুকের ভেতর তীব্র অপরাধবোধ চেপে বসলো। কিন্তু কি বলবে সে? সে ছোটবেলা থেকেই জেনিকে ছোট বোনের নজরে দেখে এসেছে। লিজা আর জেনিকে কখনো আলাদা ভাবেনি।
যেদিন থেকে বুঝতে পেরেছে জেনি তার প্রতি অন্যরকম অনুভূতি ফিল করছে, তবে থেকে সে দূরত্ব বজায় রেখেছে জেনির থেকে। আর এইসব ঘটনা তুহিনও জানে। আজ তুহিনও এসেছে এই অনুষ্ঠানে। সে জাঙ্কুককে বলে ওঠে, জেনি কষ্ট পাচ্ছে, দিন দিন ওর কষ্ট বাড়ছে। আমার মনে হয় ওর এবার একটা জীবনসঙ্গী দরকার, যে কেউ বুঝবে, আগে রাখবে, প্রায়োরিটি দিবে। তোর চেনা চেনা কেউ থাকলে বল, বেশি তো একটা করতে পারিস। ওর উপযুক্ত কেউ নেই। সায়নের সাথে কেমন মানাবে? তোর মাথা খারাপ তুহিন, একেবারে ব্রেনলেসের মতো কথা বলছিস। আমিও চাই ও আমাকে ভুলে নতুন জীবন শুরু করুক, আর তুই বলছিস সায়নের বউ বানিয়ে একই বাড়িতে আনার কথা। তাছাড়া সায়ন সারাক্ষণ বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে চলে, সে রাখবে জেনির খেয়াল? বয়স বারো কত, নাক টিপে দুধ বের হবে। 24 বছর বয়স, আর কত বয়স দরকার? তোর মতো বুড়ো বয়সে বিয়ে করবে নাকি? তুই কিন্তু আমাকে বয়সের খোটা দিচ্ছিস। তুহিন নির্বিকার ভঙ্গিতে বলল, আমাকে দেখ, 25-এ বিয়ে করেছি, এই বয়সে 3টা বাচ্চার বাপ। আর তুই কেবল বিয়ে করেছিস, খোটা দিব না তো কি করবো? তুই আমাকে বাচ্চার খোটা দিলি? জাঙ্কুকের চোখে মুখে রক্ত জমে উঠল। সে মনে মনে স্থির করলো, না, এবারে এর একটা ভিত করতেই হবে। এই অপমানের জবাব সে তুহিনকে দেবে, মুখে ঝামা ঘষে দেবে, খুব শিগগিরই দেবে। রাত অনেকটা গড়িয়ে গেছে ঠিকই, কিন্তু মীর হাউসের পরিবেশ এখনো জমজমাট। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। স্টেজে বসে থাকা তেয়ের কপালে জমে আছে এক রাশি বিরক্তি। একটানা বসে থাকতে থাকতে তার কোমর অবশ হয়ে এসেছে, শরীর টনটন করছে। কিন্তু চারপাশে এত মানুষ, এত চোখ, লজ্জা আর সামাজিক সৌজন্যতার বেড়া জালে মুখ ফুটে কিছু বলার উপায় নেই। তাতে দাঁত চাপ শুধু সহ্য করে যাচ্ছে। পাশে বসে থাকা লিজা সবটাই লক্ষ্য করেছে। তেয়ের গোমরা মুখ দেখে সে আর চুপ থাকতে পারলো না। কিরে, তুই মুখটা এমন বাংলা প্যাঁচার মতো বানিয়ে বসে আছিস কেন? তে গাল ফুলিয়ে রাখলো। অভিমান করার মতো কারণ দুটো একটা না, গুনতে গেলে তালি বাজানো যাবে, কিন্তু এই মুহূর্তে সে সেগুলো প্রকাশ করতে নারাজ। কিছু না, এমনি এমনি। তোর মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা হয়েছে। আচ্ছা, জেনি কোথায়? অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। ওর শরীরটা ভালো লাগছে না, বাসা চলে গেছে সম্ভবত, স্যারও নিয়ে গেছে। রোজেও নানা অজুহাতে তাদেরকে ছেড়ে চলে গেল। সারাদিনের ক্লান্তি গায়ে মেখে একে একে আত্মীয় স্বজনরা বিদায় নিতে লাগলো। তের বাড়ির লোকজনও চলে গেল। বড় বড় নেতা মন্ত্রীরা উপস্থিত থাকা জাঙ্কুক বেশিরভাগ সময় সেদিকেই ব্যস্ত ছিল। সব বিদায়ের শেষ অবশেষে সে ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে ফিরল। তখন টের পেল তার প্রেয়সী নেই। মুহূর্তে তার মেজাজ চলে গেল। আজও সে নিজের ঘরে গেছে। এই আল্লাহর বান্দিকে সে কতবার বলেছে ঘর ছেড়ে না যেতে, কিন্তু বিয়ের এক কথা, বিয়ের আগ পর্যন্ত আলাদা থাকবে। বিয়ের আগে একসাথে থাকলে নাকি বিয়ে বিয়ে ফিল আসে না। প্রতিদিনের মতো বিরক্তি নিয়ে জাঙ্কুক লিজার ঘরের দিকে পা বাড়ল। পরিকল্পনা একই, তে ঘুমিয়ে পড়লে তাকে নিজের ঘরে নিয়ে আসবে। কিন্তু আজ দৃশ্যটা আলাদা। লিজার ঘরে ছোটখাটো আড্ডা বসেছে, সবাই বিছানার উপর গোল হয়ে বসে আছে, হাসি ঠাট্টা চলছে। জাঙ্কুককে দেখেই লিজা প্রশ্ন করলো, ভাইয়া তুমি এখানে? কিছু লাগবে? জাঙ্কুক কপাল কুঁচকে তের দিকে তাকালো। হ্যাঁ, সহজ নির্লজ্জ স্বীকারোক্তি। তাহির হঠাৎ চেঁচিয়ে উঠলো, দুলা ভাই আসেন, আমাদের সাথে খেলায় যোগ দেন, আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছি। তে চমকে উঠলো, না, মোটেও না, আমি এই গেম খেলবো না। হঠাৎই জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো, আমি খেলবো। এক মুহূর্তে সবাই থমকে গেল। জাঙ্কুক খেলবে? তের বুক ধক করে উঠলো। সে বুঝে গেল লোকটা ইচ্ছে করেই করছে, কারণ এই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলেই তো তার জীবনে প্রেয়সীর আগমন ঘটেছিল। তে গলা একটু উঁচু করে বলল, কোনো খেলা হবে না, আপনি যান, আমার প্রয়োজনীয় জিনিস না নিয়ে আমি যাব না। তে কটমট করে তাকালো, আপনার যা যা প্রয়োজন আপনি নিয়ে যান। ওকে। জাঙ্কুক ঠোঁট উল্টে বা হাতের উল্টো পিঠে না ঘষলো, চোখে এক চিলতে ক্রূর হাসি। হঠাৎ সবার মাঝখানে ঝট করে থেকে করে তুলে নিল। সবাই হতভম্ব। তে আচমকা কয়েকটা কিল ঘুষি মারলো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান। জাঙ্কুক ফিসফিস করে বলল, তুমি তো বললে আমার যা যা প্রয়োজন নিয়ে দিতে, আমার তোমাকেই প্রয়োজন। এই একটা বাক্যই তের সব প্রতিবাদ গলে গেল। ভগ্ন হৃদয় হার মারল এই বজ্জাত বেড়ার কাছে। জাঙ্কুকের সামনে সে তো চুনোপুটিও না, সবাই বিস্ময় তাকিয়ে আছে। এমন সময় জাঙ্কুকের চাচি দৃঢ় ভঙ্গিতে সবাইকে শাসিয়ে দিলেন ঘুমোতে যেতে। রাত তো আর কম হয়নি, সারাদিনের ধকল হয়েছে আনন্দ, সব মিলিয়ে শরীর মন দুটোই ক্লান্ত। তার কথায় কেউ আর টু শব্দ করলো না, যে যার যার মতো বেরিয়ে গেল। পুরো বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে এলো। লিজা সবাই ফ্রেশ হয়ে বেরিয়েছে। চুল থেকে পানির গন্ধ এখনো পুরোপুরি শুকায়নি। মাথায় তলে চোখে ঘুম ঘুম ভাব। হঠাৎই পিছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরলো, কিন্তু এবার আর সে চমকে উঠলো না। আগের মতো বুক ধক করে ওঠেনি, শরীর শক্ত হয়ে যায়নি, বরং ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি খেলে গেল। এই অলিঙ্গনের মালিককে সে খুব ভালো করে চেনে, বেগম। বেগমের হুটহাট অলিঙ্গনে
লিজা এখন অভ্যস্ত এই অপ্রস্তুত মুহূর্তগুলোই ধীরে ধীরে তার কাছে স্বাভাবিক হয়ে উঠছে। সে ধীরে ঘুরে তাকালো। বেগমের চোখে প্রশান্তির ছায়া, ঠোঁটে সন্তুষ্টির হাসি, নাকে না ঘষে নরম সরে বলল, সারাদিন পর অবশেষে তোকে পেলাম। লিজা মেধে হেসে উঠল, সারাদিন কোথায়, একটু আগেও তো আপনার পাশেই বসেছিলাম। বেগম গভীর নিঃশ্বাস ছাড়লো। তখন তো একা ছিলে না, এত এত মানুষের ভিড়ে ভালো করে দেখতেই পারলাম না। আমার তো লজ্জাটা আছে নাকি। লিজা আবার হাসলো। তার হাসিটা আজকাল অনেক সহজ, অনেক উষ্ণ। বেগমের কথা বলার ভঙ্গি ইদানিং তাকে অদ্ভুতভাবে মাতাল করে দেয়। সে নিজে থেকে বেগমের গলা জড়িয়ে ধরে বলল, আপনি যে বিয়ের আগে চুরি করে আমার ঘরে এলেন, এখন লজ্জা করছে না? বেগম ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, কারণ তুই আমার বউ, আর বউয়ের সামনে লজ্জা কিসের? লিজা কৌতুক ভরা চোখে তাকিয়ে বলল, আপনি কি প্রেম করছেন? ওসব প্রেম টেমে আমার পোষায় না। আপনি কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছেন। বেগম হালকা এসে জবাব দিল, বিয়ে করলে সব পুরুষই খারাপ হয়। সবার চোখে কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বেগম এক চুলো বিচলিত হলো না, বরং গম্ভীর অথচ আত্মবিশ্বাসী স্বরে বলল, কেলেঙ্কারির কারণটা যদি আমি হতে পারি সেটাই আমার জন্য অনেক। লিজা হেসে উঠল, ভীষণ তৃপ্তির হাসি। সেই হাসিতে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু শান্তি আর বিশ্বাস। কেন জানি তার মনে হলো তার জীবনটা এখন স্বর্গসুখের মতো। এতদিনের টানাপড়ন, চাপা ভয়, অনিশ্চয়তা সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে বেগমের বাহুতে মাথা রেখে চোখ বন্ধ করলো, গভীর করে শ্বাস টানলো। এই নিঃশ্বাসে সে নিরাপত্তা খুঁজে পেল, আশ্রয় পেল, নিজের মানুষটাকে পেল। এই মুহূর্তে সম্পূর্ণ পৃথিবীটা বেগমের নিজের বলে মনে হলো। হলুদের অনুষ্ঠান বাড়িতে হলো, বিয়ের মূল আয়োজন হয়েছে ব্লুবেরি রিসোর্টে, ঢাকার কোলাহল থেকে খানিকটা দূরে, সবুজে ঘেরা শান্ত একটি জায়গায়। কিন্তু এই মুহূর্তে সেই শান্ত পরিবেশ আর নেই। দূর দূরান্ত থেকে আসা অতিথিদের ভিড়ে রিসোর্টটা রীতিমতো মুখর। হাসি ঠাট্টা, নাচ গান সব মিলিয়ে এক রমরমা আবহ। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের পথে। অতিথিরা যে যার যার মতো বিদায় নিচ্ছে। এখন তার পরিবারের পালা। সেখানে একরকম আঝাড়ি শুরু হয়েছে। তে বাবা মাকে জড়িয়ে ধরে কাছে। জাঙ্কুক চাপা বিরক্তি নিয়ে সে দৃশ্যের দিকে তাকিয়ে আছে। আজব, এত আজাহারি করা কি আছে? এতদিন তো আমার সাথেই ছিল, এখন কান্না করার মানে কি? তার পাশেই ছিল তুহিন। জাঙ্কুকের কথা শুনে বিদ্রুম মাখা গলায় বলল, কাঁদবে না, বাবা মা ছেড়ে তোর মতো বজাতে ঘরে আসবে। ওর তো জানের একটা ভয় আছে নাকি? কই, লিজা তো কাঁদছে না। লিজা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একটাই, ও কাঁদবে কোন দুঃখে? জাঙ্কুক তাকালো তে আর তের বাবার দিকে। সুগা মেয়েকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছেন। প্রতিবারই মেয়েকে রেখে যেতে তার বুক ভেঙে যায়। যদি কোনো নিয়ম থাকতো তাহলে সে মেয়েকে পরের ঘরে পাঠাতোই না, নিজের বুকের মধ্যে আগলে রাখতো। কিন্তু ইসলামে নেই এমন কোনো নিয়ম, সমাজেও নেই। সে মেয়ের হাতটা দ্বিতীয়বার আরেমের হাতে তুলে দিয়ে বলে উঠল, আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে দেখবেন ভাইজান। মেয়েরা আমার বড়ই আদরের। যতটুকু সামর্থ্য হয়েছে তাদের দুঃখ থেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমার ফুলের মতো মেয়েটাকে আজ আপনার কাছে সঁপে দিলাম। আপনি নিশ্চিন্ত থাকেন ভাই, আপনার মেয়ের জন্য আমার ছেলেই যথেষ্ট, বাকি আমরা তো আছি। এই কথা বলেই আরেম জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখনও নিশ্চুপ, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাবার ইশারাটা বুঝে সে এগিয়ে এসে বলল, আপনি শুধু আপনার মেয়ের জন্য দোয়া করবেন, বাকিটা আমার দায়িত্ব। তাকে আগে রাখবো, জীবন দিয়ে হলো, কথা দিলাম। এক এক করে সবাই বিদায় নিল। তে আর লিজাকে নিয়ে সবাই বাড়ি ফিরল। ততক্ষণে রাত অনেকটাই গভীর। তে নিজের বিয়ের ক্লান্তি ভুলে বেগমের ঘরে গিয়ে সকলের সাথে ফিতে ধরেছে। বেগম অবশ্য জাঙ্কুকের মতো অত ঝামেলা করেনি। ওরা যা চেয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে বিদায় করেছে। লিজা আগে থেকেই ঘরের ভিতরে ছিল। বেগম ঢুকতে সে সামান্য ঝুঁকে পা ছুঁয়ে সালাম করতে নেয়। ঠিক তখনই বেগম 2 কদম পিছিয়ে গেল। কি সমস্যা তোর? পায়ে হাত দিচ্ছিস কেন? আমি শুনেছি স্বামী ঘরে ঢুকলে পা ছুঁয়ে সালাম করতে হয়। কোথায় শুনেছিস? এমন আজগুবি কথা তোকে কে বলেছে? শাবানা আর আলমগীরের একটা ছায়াছবিতে দেখেছি। এসব কবে থেকে দেখা শুরু করলি? এই তো কিছুদিন। বেগম একটু এগিয়ে এসে ঠোঁটের করে দুষ্ট হাসি খেলিয়ে বলল, আর কিছু দেখিসনি? হ্যাঁ দেখেছি তো, চাচি মা বলেছে 2 রাকাত নফল নামাজ পড়তে। বেগম হঠাৎ থেমে গেল। সত্যি তো, নতুন জীবনের শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করাই তো উচিত। সে লিজাকে ফ্রেশ হয়ে আসতে বলল। লিজা আর বেগম ফ্রেশ হয়ে তারা দুজনে একসাথে নফল নামাজ আদায় করলো। নামাজ শেষে লিজা বিছানায় বসতি। বেগম এসে তার কোলে মাথা রাখলো, চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস টানলো। বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে এই মুহূর্তটা এসেছে। লিজা একবার চোখ ঘোরালো চারপাশে। ঘরটা কেমন স্বপ্নের মতো লাগছে। আজ থেকে এই ঘর, এই মানুষ, সবকিছুতেই তার অধিকার আছে। সে তাকালো বেগমের দিকে। এই মানুষটা যে তার জীবন সঙ্গী হবে সে তো কল্পনাতেও ছিল না। বেগম বুঝতে পেরে
তার হাত টেনে নিয়ে তালুতে একটুখানি নরম চুমু এঁকে নিজের গালে চেপে ধরলো। স্নিগ্ধ স্বরে বলল, তোকে পাওয়ার লোকটা বরাবরই ছিল আমার, আর সেটা পূর্ণতা পেল। বেঁচে থাকার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেল লিজা। তোকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চাই। বুড়ো হওয়ার পরটা একসাথে হাঁটতে চাই। থাকবে তো আমার হয়ে? শেষ কথাটা বলতে বলতে সে মাথা তুলে লিজার চোখে তাকালো। লিজার চোখ ছলছলে করে উঠলো, তবু ঠোঁটে হাসি টেনে বলল, আজীবন থাকবো, শুধু তার বিনিময়ে আমাকে চকলেট এনে দিলেই কিন্তু হবে। বেগম এবার শব্দ করে হেসে উঠলো। উঠে লিজার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তোকে তো বশ করা খুব সহজ, একটা চকলেট দিয়ে তো অশোভন কাজ করে নিতে পারবো। লিজা লাজে ঠোঁট কামড়ে ধরলো, মুখটা লালচে হয়ে গেল। কেমন কাজ? বেগম চুলের গোছা আলতো করে কানের পাশে গদি দিয়ে নিচে সরে বলল, আজ যদি সেটা প্র্যাকটিক্যালি দেখায় মন্দ হবে না বল। লিজা শুকনো ঠোক গিলল, বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠলো। বেগম বেড সাইডের লাইটটা বন্ধ করতে সে চেঁচিয়ে উঠলো, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কোথায়? ঠিক তখনই বেগমের ফিসফিসে কণ্ঠটা ভেসে এলো, এই তো এখানেই, তোমার অতি নিকটে। বাকিটা না হয় তোমরা বুঝে নিও। ফজরের আজানের ধ্বনি চারদিক থেকে ভেসে আসছে। তের চোখ ফট করে খুলে যায়, হাত বাড়িয়ে দেখে পাশটা খালি, জাঁকুক নেই। মতি বুকের ভেতর অজস্র দোলাচল শুরু হয়। অজানা আশঙ্কা, অস্বস্তি আর এক ধরনের শূন্যতা তাকে গ্রাস করে। সে উঠে লাইট অন করে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। এমন অসময় জাঁকুক কোথায় যেতে পারে? আগে তো এমন হয়নি কখনো। বুকের ভেতরে অস্থিরতা আর চেপে রাখতে পারলো না, একরকম ধরপড়িয়ে উঠে পড়ে। উঁচু করে নামাজ পড়ে নেয়। ঠিক তখনই খট করে দরজার শব্দ। চোখ তুলে দেখে ক্লান্ত শরীর নিয়ে ভেতরে ঢুকছে জাঁকুক। মুখে গভীর অবসাদ, চোখে নিদ্রাহীন রাতের ছাপ। তে এখনো যায় নামাজে বসে আছে দেখে জাঁকুক সোজা এসে তার কোলে মাথা এলিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে মোলায়েম কণ্ঠে বলে, আমার মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। তে ধীরে ধীরে তার হাত রাখলো জাঁকুকের চুলে, কিন্তু কোনো প্রশ্ন করলো না। যদি রেগে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর জাঁকুক নিজেই বলে ওঠে, জিজ্ঞাসা করবে না কোথায় ছিলাম? কাজেই ছিলেন হয়তো, কি জিজ্ঞাসা করব? তে আমার খারাপ লাগছে। কেন? জানি না, তবে খুব অস্বস্তি হচ্ছে। আপনি একটু রেস্ট করেন, কয়েকদিন তো অনেক প্রেশার গেছে, তাই হয়তো এমন লাগছে। তার কথা মতো জাঁকুক বাদর ছেলের মতো উঠে বিছানায় শুয়ে পড়ে। কিছু চোখ বন্ধ করে দিয়ে রাতের ঘটনাগুলো মাথার ভেতর তোলপাড় শুরু করে দেয়। রাতে তো একটু আগে ভাগে ঘুমিয়ে পড়েছিল, তখনই জাঁকুকের ফোনে আসে ইয়ঞ্জনের কল। সে তেল লড়াটে ঠোঁট ছুঁয়ে দ্রুত বেরিয়ে যায়। গেটের পাশে দেখে তার দুই বান্ধব। জাঁকুক কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে প্রশ্ন ছুঁয়ে দেয়, কি অবস্থা? সবিন কোথায়? ইয়ঞ্জন গায়ের দিকে ইশারা করে। সেখানে সবিন মন মরা হয়ে গায়ের ধাতব গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। গায়ে চোখের ইশারায় সব বোঝালো তাকে। সে একটা ভাইয়ের নিঃশ্বাস ফেলে বলল, চল আমার সাথে। কোথায় যাবেন ভাই? জাহান্নামে যাব। যাবি? গর্ধব দুজনই চুপসে যায়। গতকাল হলুদের অনুষ্ঠান শেষে সবিন যখন রোজিকে বাড়ি পৌঁছে দিতে আসে, তখন রোজির বাবা দুজনকে একসাথে দেখে ফেলে। সেখান থেকে ঝামেলা শুরু। রাগের মাথায় সে মেয়ের গায়ে হাত তোলেন। সবিনও প্রতিবাদ করতে পারেনি। এরপর থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিষয়ে তুই কয়েকবার প্রশ্ন করলেও সবিন প্রতিবারই এড়িয়ে গেছে, কারণ তাদের আনন্দময় মুহূর্তটা নষ্ট করতে চায়নি। কিছুক্ষণের মধ্যেই সবাই মিরপুর 14 ক্যান্টনমেন্টের সামনে এসে পৌঁছায়। রোজের বাবা একজন নেভি অফিসার। নেভি কলোনিটি তাদের বাসা। জাঁকুক কোনো ঝামেলা ছাড়াই ভিতরে ঢোকে, কিন্তু বাসার গেট কেউ খুলছে না। এক পর্যায়ে জাঁকুক রেগে গেলে গেট খুলে দেয়। রোজের বাবা দৃঢ় গলায় প্রশ্ন করে, স্যার আপনারা এত রাতে আমার বাড়িতে আসার কারণটা জানতে পারি? আপনার মেয়ে কোথায় ডাকুন। দেখুন স্যার, আমি আপনাদের সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আপনারা আমার বাসায় এসে ক্ষমতা দেখাবেন। জাঁকুক সামান্য ঝুঁকে আসে, চোখে আগুনের ঝিলিক। ক্ষমতা দেখাতে চাইলে দরজায় দাঁড়িয়ে সময় নষ্ট করতাম না। ভদ্রভাবে বলছি, আপনার মেয়ে আর সবিন একে অপরকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই সম্পর্কটা মেনে নিন। রোজির বাবা কিছুক্ষণ চুপ থাকে। ভিতরে তীব্র রাগে চলছে। আর মেয়ের জীবন জাঁকুক মেয়ের এই লোকগুলোকে সে বরাবরই অপছন্দ করে। এই দলাদলিও তার সহ্য হয় না, তবুও ক্ষমতাবান মানুষের সামনে গলা নিচু করাই বুদ্ধিমানের কাজ। আমি ভদ্র ভাষাতেই বলছি স্যার, আমার মেয়েকে আমি এমন ছেলের কাছে বিয়ে দেব না। আপনারা সময় নষ্ট করবেন না। জাঁকুক আরো তেতে ওঠে। একবার ইয়ঞ্জনের দিকে তাকিয়ে এরপর গর্জে উঠল, আপনার চাওয়া না চাওয়ার তোয়াক্কা করি না আমি। আপনার মেয়েকে ডাকুন, ওর সাথে কথা বলবো। ঠোঁট বাঁকিয়ে হাসে রোজির বাবা। ডাকলে তার মেয়েকে। রোজি চলো, ভয় পাবে না, আমি তোমাদের বিয়ে দায়িত্ব নেব। তুমি সত্যি করে বলো কি চাও। আমি কখনো বলিনি আমি ওনাকে বিয়ে করব। আপনারা দয়া করে চলে যান। এই কথা শোনা মাত্রই সবিন আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত বেরিয়ে আসে।
জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে তারপর বেরিয়ে যায়। তে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের কথাগুলো শুনে ধীরে ধীরে সব হিসেব মিলে যাচ্ছে তার মাথার ভিতর। এতক্ষণ জাঙ্কুক সবটাই তেকে বলেছে। যাই হোক গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। পরের পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও।